কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে সন্ত্রাসীদের গুলি এবং ছুরিকাঘাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হয়েছেন। লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া। আজ ভোররাত 3:30টার দিকে ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সেনাবাহিনীর সারা রাতের অভিযানকালে ডাকাতের গুলি এবং ছুরিকাঘাতে গুরুতর আহত হন লেফটেন্যান্ট তানজিম। প্রথমে তাকে রামু খ্রিস্টান হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রামু সিএমএইচে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ডাকাত দলের সদস্য জিয়াবুল এবং বেলাল সহ 3 জনকে আটক করা হয়। ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছে চীনের 10 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। মঙ্গলবার সকাল 8:30টায় চিকিৎসক দলটি ঢাকা মেডিকেলে যায়। পরে ঢামেক পরিচালক সহ চীনা চিকিৎসক দলটি হাসপাতালে ভর্তি ছাত্র জনতার আন্দোলনে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এ সময় ঢামেক পরিচালক জানান, সরকারের আমন্ত্রণে চীনের চিকিৎসক দলটি বাংলাদেশে এসে আন্দোলনে আহতদের পরিস্থিতি মূল্যায়ন করছে। পরবর্তীতে প্রয়োজনে চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানো হতে পারে বলে তিনি জানান। এছাড়া প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে আহতদের চীন নিয়ে যাওয়া হবে বলেও জানায় চিকিৎসক দলের সদস্যরা। একটা টিম চায়না থেকে এসেছে, মূলত তারা অ্যাসেসমেন্ট টিম অ্যাকচুয়ালি, যে আমাদের এখানে কি ধরনের রোগীগুলো আছে বা তারা আমাদেরকে যে হেল্প করতে চায়, কোন ধরনের এক্সপার্ট আসলে পাঠানো দরকার। আমরা 21 জনের একটা লিস্ট করেছি। এই 21 জনকে ওনারা দেখে যাবেন এবং দেখার পরে ওনারা সিদ্ধান্ত নেবেন যে চায়নাতে ফিরে গিয়ে ওনারা কোন কোন সার্জন বা কোন স্পেশালিস্টকে পাঠাবেন। চট্টগ্রামের রাউজানের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর এবং অগ্নিসংযোগের মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ভোরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হারুন এই আদেশ দেন। এছাড়া চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও গুলিবর্ষণের ঘটনায় আরও 3টি মামলায় ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে ভোরে কড়া পুলিশি প্রহরায় আদালতে নেওয়া হয় তাকে। পুলিশ ভ্যান লক্ষ্য করে ডিম ছুড়ে মারে রাউজানের কয়েকশো মানুষ। ভারতে পালানোর সময় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে বিজিবির হাতে আটক হয় ফজলে করিম চৌধুরী। রাজধানীর শাহবাগ থানায় হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। তেজগাঁও ও শেরেবাংলা নগর থানায় আরও 2টি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলাগুলোতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকেও গ্রেফতার দেখানো হয়েছে। সকালে ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামানের আদালতে নিয়ে আসামিদের এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আদালত সাবেক আইজিপিকে 4 দিন এবং বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কুষ্টিয়ার প্রমত্ত পদ্মা যেন ভয়ঙ্কর রূপ নিয়েছে। তাতে বসতবাড়ি, ফসলি জমি বিলীন হচ্ছে। হুমকির মুখে পড়েছে কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়ক সহ জাতীয় গ্রিডের কয়েকটি বিদ্যুতের টাওয়ার। অন্যদিকে ফরিদপুরে পদ্মা নদীর পানি কমার সাথে সাথে বাড়ছে নদীর ভাঙন। গত কয়েকদিনে 3টি উপজেলায় কয়েকশো একর জমি নদীগর্ভে তলিয়ে গেছে। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী এবং ফরিদপুর থেকে সঞ্জীব দাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ায় পদ্মা ভয়ঙ্কর রূপ নেয়ায় নিঃস্ব হচ্ছেন নদী তীরবর্তী এলাকার কয়েক হাজার মানুষ। পানির তোরে প্রতি বছরই কুষ্টিয়ার ভেড়ামারা, মিরপুর, দৌলতপুর ও কুমারখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়। এবার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে জেলার ভেড়ামারা ও মিরপুর উপজেলার বেশ কয়েকটি গ্রাম তীব্র ভাঙনের কবলে পড়েছে। বাড়িঘর ছিল সব বেশি চলে গেল। সকাল দিকে খাবার নিদাবানি কিছু নেই, সব ছেলে পেলে আগার হয়ে গেছি। নিজেরাই কোন যাবো সেই চিন্তা করছি, খুব ঝুঁকি পড়ে আছি। 4 ঘন্টার ভিতরে এইরকম হয়ে গেল। বিঘাকে বিঘা ভুঁই জমি ভেঙে গেছে গাঙে। বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। হুমকির মুখে পড়েছে কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়ক সহ জাতীয় গ্রিডের কয়েকটি বিদ্যুতের টাওয়ারও।
জাতীয় মহাসড়ক ইতিমধ্যে আমাদের ভাঙন কবলিত স্থান থেকে 100 মিটার দূরে আছে। তো আমরা আশা করি হয়তো দ্রুত সময়ে যখন আমরা কাজ বাস্তবায়ন করব তখন এই ভাঙনের হাত থেকে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করে ভাঙনের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। অন্যদিকে ফরিদপুরে পদ্মা নদীর পানি কমার সাথে সাথে বাড়ছে নদীর ভাঙন। গত কয়েকদিনে সদর উপজেলা সহ 3টি উপজেলায় প্রায় কয়েকশো একর জমি নদীগর্ভে তলিয়ে গেছে। ভিটেমাটি হারিয়ে অনেকে অন্যত্র আশ্রয় নিয়েছে। মানুষজন যা বসত বাড়ি ছিল তারা ভেঙে চলে গেতেছে, যার জায়গা দিয়ে জায়গা পারতেছে চলে গেতেছে। ডেজারে বালি কাটে জায়গাতে আর নদীতে একলাই পড়ে যায়, ডেসে পড়ে যায়। আমরা কইলে আমাকে কথা শুনে না। আমি যে ঘরটা উঠাবো সে পয়সাটা আমার কাছে নাই। দীর্ঘস্থায়ী কোনো ব্যবস্থা হয় যাতে আমরা এই চরের পর থাকতে পারি, এরকম কোনো একটা ব্যবস্থা সরকার করে দিবে আশা করি। প্রয়োজনীয় বরাদ্দ এলে নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ফিজিবিলিটি রিপোর্ট আমরা পেলে আমরা সেই অনুযায়ী তীর প্রতিরক্ষা কাজের ব্যবস্থা গ্রহণ করতে পারবো, অর্থাৎ ডিপিপি প্রণয়ন, ডিপিপি অনুমোদন এই সংক্রান্ত বিষয়ে আমরা কার্যক্রম গ্রহণ করতে পারবো। পদ্মা নদীতে ড্রেজার দিয়ে বালু খেকোদের বালু তোলা বন্ধ সহ পদ্মা নদীর ভাঙন থেকে নদী তীরের মানুষের জমি ও ঘরবাড়ি রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণে সরকার ব্যবস্থা গ্রহণ করবে এই প্রত্যাশা করছে স্থানীয়রা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। 3 দিন আটকে থাকার পর নিরাপদে সাজেক ত্যাগ করেছেন প্রায় 1,500 পর্যটক। মঙ্গলবার 7:30টার দিকে সাজেক ছেড়ে যায় পর্যটকবাহী গাড়িগুলো। সাজেক জুমঘর ইকো রিসোর্টের ব্যবস্থাপক ইয়ারং ত্রিপুরা বলেন, সকালে স্কর্টের মাধ্যমে পর্যটকবাহী গাড়িগুলো সাজেক ছেড়ে গেছে। বর্তমানে সাজেকে আর কোনো পর্যটক নেই। সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, সকালে সেনাবাহিনীর সহায়তায় সাজেকে আটকা পড়া পর্যটকদের গাড়ি সাজেক থেকে রওনা দেয়। সব গাড়ি নিরাপদে খাগড়াছড়ি শহরে ফিরছে। বিক্ষুব্ধ জুম্ম ও ছাত্র জনতার ডাকা 72 ঘণ্টা অবরোধের কারণে শনিবার থেকে সাজেকে আটকা ছিলেন প্রায় 1,500 পর্যটক। তাপমাত্রা সব দিক থেকে মানে ভিন্ন একটা গ্রহ থেকে মনে হচ্ছে যে আমরা স্বাধীন হয়ে আজকে খাগড়াছড়ি শহরে। এখানে আবার পানির খুব সমস্যা ছিল, বিদ্যুৎ ছিল না, মানে আমরা একটা আতঙ্কে ছিলাম। সিলেটে ব্যাটারি চালিত রিকশা অটোরিকশা, রেজিস্ট্রেশনবিহীন ও অবৈধ সিএনজি অটোরিকশার বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে। সকাল থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার BM আশরাফুল্লাহ তাহেরের নেতৃত্বে নগরীর বন্দরবাজার আশপাশ সড়ক, টিলাগড়, পাঠানটুলা ও চণ্ডীপুল চত্বরে একযোগে অভিযান শুরু করা হয়। এ সময় ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা, রেজিস্ট্রেশনবিহীন এবং অবৈধ সিএনজি অটোরিকশা সহ অন্যান্য যানবাহনের বিরুদ্ধে মোটরযান, সড়ক ও পরিবহন আইনে মামলা এবং অটোরিকশা সহ রেজিস্ট্রেশনবিহীন সব গাড়ি জব্দ করা হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। ভারতের কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে 2 ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। পাকিস্তানকে 2-0 ব্যবধানে ধবল ধোলাই করে টেবিলের 4র্থ স্থানে উঠেছিল টাইগাররা। কিন্তু চেন্নাই টেস্টে ভারতের কাছে হারের পর আইসিসির হালনাগাদ করা টেবিলে বাংলাদেশকে পাওয়া গেছে 6ষ্ঠ স্থানে। অন্যদিকে চেন্নাই টেস্টের আগে থেকে শীর্ষস্থানে ছিল ভারত। বাংলাদেশকে হারিয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে ভারতীয়রা। টেস্ট চ্যাম্পিয়নশিপে 2023-25 চক্রের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ভারতের পয়েন্ট 71.67 আর 62.50 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। এদিকে আজ সোমবার গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে 63 রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এতে টেবিলের 3য় স্থানে উঠে গেছে লঙ্কানরা। তাদের পয়েন্ট 50। টেবিলের 4র্থ ও 5ম স্থানে আছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড, যথাক্রমে তাদের পয়েন্ট 42.86 ও 42.19। 6ষ্ঠ স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট 39.29। 7ম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট 38.89। 8ম ও 9ম স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের পয়েন্ট 19.05, ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট 18.52। নারী ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শারজায় উইকেট স্পিন বান্ধব টপ অর্ডারের ব্যাটাররা ভালো করলে নারী টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে জয় পাওয়া সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মিরপুরে বিশ্বকাপের অফিসিয়াল ফটোশুটের পর এসব কথা বলেন তিনি।
প্রত্যেকটা ম্যাচের আগে আমার কাছে মনে হয় ওই ইন্ডিভিজুয়াল টিমের প্রতি যদি আমরা একটু বেশি ফোকাস করি এবং আমরা যদি আমাদের গেম প্ল্যানটা এক্সিকিউট করতে পারি সেটা আমাদের জন্য বেটার হবে। এবং আমরা কিন্তু বলবো যে সাউথ আফ্রিকায় হারায় আসছি T20-তে, সো ওদের এগেনস্টে আমাদের একটা ভালো করার এক্সপিরিয়েন্স আছে। ইংল্যান্ডের সাথে বরাবরই আমরা দেখা যাচ্ছে শুধুমাত্র ওয়ার্ল্ড কাপে দেখা হয় এবং খুবই রেয়ার শুধু ওডিআই ওয়ার্ল্ড কাপে খেলেছি এবং 2016 সালে আমার কাছে মনে আছে যে T20 খেলেছিলাম আমরা। সো নতুন অপোনেন্ট ওদের জন্য কিন্তু ডিফিকাল্টিস হইতে পারে, কারণ সাজায় খেলা, আমাদের স্পিন ভালো। জাতিসংঘে ৭৯তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কের স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। কাতার এয়ারওয়েজের একটি যাত্রীবাহী ফ্লাইটে জেএফকে বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুল ইসলাম এবং জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে নিয়োজিত সদস্যরা। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে মোহাম্মদ ইউনূস বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন ফরিদ আলম। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ৫ দিনের সফরে সোমবার রাতে নিউ ইয়র্কে আসার পর আজ মঙ্গলবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক হবার কথা রয়েছে। বিগত ৩০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে এ ধরনের বৈঠক এটাই প্রথম। বৈঠকে তাদের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হবার কথা রয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর সকালের অধিবেশনে ডক্টর ইউনূস বক্তব্য রাখবেন বিশ্ব নেতাদের উদ্দেশ্যে। তার বক্তব্য শুনতে বিশ্ব নেতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে ডক্টর ইউনূসের উপপ্রেস সচিব জানান, জাতিসংঘে প্রধান উপদেষ্টার উপস্থিতি এই সংস্থাকে আরো আলোকিত করবে। ওনার মতো একটা ব্যক্তিত্ব যিনি আসলে বিশ্ব অর্থনীতির অনেক কিছু খোঁজখবর রাখেন, আবার এবং বিশ্ব অর্থনীতির নতুন নতুন কিছু ধারণা উনি যোগ করেছেন, যেই ধারণাগুলো থেকে আসলে সারা বিশ্বই উপকৃত হচ্ছে, নট জাস্ট বাংলাদেশের। তো এই কারণে ওনাকে সারা বিশ্ব সম্মান করে। সেটা অর্থনীতিবিদ হিসেবেই ওনাকে আগে থেকেই সম্মান করতেন, আর এখন তো উনি একটা রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে, সরকার প্রধান হিসেবে এখানে আসছেন। সেটার সাথে এটা যখন যোগ হয়েছে, উনি আসলে আসলে যে ইউএন এর প্রতিও মানুষের আস্থাটা আসলে তখন আরেকটু হলেও বেড়ে যায়। একই দিন জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের অর্ধ শতাব্দী পূর্তি উপলক্ষে স্থায়ী মিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর ইউনূস। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং তাদের প্রতিনিধিদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। ২৭ সেপ্টেম্বর রাতে দেশের পথে রওনা হবেন ডক্টর ইউনূস। তার আগে সকালে সাধারণ অধিবেশনে ৮ নম্বর বক্তা হিসাবে বাংলাদেশের পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখবেন। তার বক্তব্যে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট ছাড়াও বাংলাদেশে জুলাই বিপ্লবের আগের এবং পরের ঘটনা তুলে ধরা হবে। এদিকে ডক্টর ইউনূসের আগমনে প্রবাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বাগত সমাবেশ করেছে। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নিউ ইয়র্ক সময় সোমবার সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা দুইজনের এই বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনের সাইডলাইনে তারা দুজন এই বৈঠক করেন। বৈঠকে দুই প্রতিবেশী দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তৌহিদ হোসেন ও এস জয়শঙ্কর। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দুই সরকার কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। ব্যাংকিং খাত, রাজস্ব কাঠামো, ভ্যাট এবং অর্থ পাচার সহ অর্থনৈতিক খাতের সংস্কারে আইএমএফ এর কাছে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। কিভাবে এবং কোন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে আগামী অক্টোবরে আইএমএফ এর বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে আইএমএফ এর আবাসিক প্রতিনিধি জয়ন্ত দেশ সহ ৯ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন উপদেষ্টা। অর্থ উপদেষ্টা বলেন, সংস্কারের ক্ষেত্রে যতটা সম্ভব নিজস্ব সম্পদ ব্যবহার করা হবে। কিছু কিছু ক্ষেত্রে বিদেশি সহায়তা প্রয়োজন। আইএমএফ বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী, তাই তাদের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সরকার। শুধু আইএমএফ নয়, অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সাথেও সংস্কার নিয়ে একই রকম আলোচনা হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, সেগুলো পরবর্তীতে আইএমএফকে জানাতে হবে। আইএমএফ একটা আমাদের অন্যতম আইএমএফ যারা সাধারণত ব্যালেন্স অফ সাপোর্ট দেয় এবং এটা ব্যাংকিং সেক্টর
এবং রেভিনিউ সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। পৃথিবীর সব দেশই এদের সাথে আজকে আমাদের আলাপ হলো, একটা মিশন আসছে যে আমাদের সম্ভাব্য কী আমাদের দরকার, আরও যে প্রোগ্রাম যেটা আছে সেটা একটা রিভিউ। এটা কিন্তু এসে না টেকনিক্যাল টিম না, তারা আসছে যে আমরা কত দূর এগুলাম, এবং আমরা বলেছি যে আমাদের মোটামুটি সংস্কার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিয়েছি, ব্যাংকিং সেক্টরে বলেন, এনবিআর সেক্টরে আমরা নিয়েছি। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভারতে ইলিশ রপ্তানির খবরে চাঁদপুরে পাইকারি ইলিশের বাজারে কেজিতে দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। এতে করে খুচরা পর্যায়েও তার প্রভাব পড়েছে, যার কারণে সাধারণ মানুষ ইলিশ ক্রয় করার বাইরে চলে গেছে। এমন পরিস্থিতিতে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা ইলিশের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করছে। অনেকেই মাছ ক্রয় না করে শূন্য হাতে বাড়ি ফিরে যাচ্ছেন। ব্যবসায়ীরা জানান, ইলিশের মৌসুম প্রায় শেষের পথে, বাজারে ইলিশ কম। এই মৌসুমের আর যে কদিন আছে ইলিশের দাম আর কমার সম্ভাবনা নেই। ভারতে ইলিশ রপ্তানির খবরে দাম আরও বেড়ে গেছে। বর্তমানে 1 কেজি ওজনে ইলিশ 1700 থেকে 1800 টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল 1400 থেকে 1600 টাকা পর্যন্ত। The United Nations has conveyed best wishes to Chief Advisor Professor Muhammad Yunus as he attends the UNGA when Bangladesh celebrates its 50-year relationship with the United Nations. Dr. Yunus, who reached in New York last night, will host a reception on the occasion of the 50th anniversary of Bangladesh's membership in the UN today evening. Dr. Yunus is on his first visit to the U.S. as the head of the Bangladesh government to attend the 79th UNGA. Dr. Yunus will hold a bilateral meeting with U.S. President Joe Biden today on the sidelines of the UNGA. The meeting will be held at 11 a.m. New York time, which will be the first meeting of the Bangladesh interim government chief with the U.S. president. Diplomats say the meeting of Yunus and Biden indicates that the U.S. administration wants to enhance diplomatic and economic relations with the Yunus-led Bangladesh's interim government. ওনার মতো একটা ব্যক্তিত্ব, যিনি আসলে বিশ্ব অর্থনীতির অনেক কিছু খোঁজখবর রাখেন, আবার এবং বিশ্ব অর্থনীতির নতুন নতুন কিছু ধারণা উনি যোগ করেছেন, যে ধারণাগুলো থেকে আসলে সারা বিশ্বই উপকৃত হচ্ছে, নট জাস্ট বাংলাদেশের। তো এই কারণে ওনাকে সারা বিশ্ব সম্মান করে। সেটা অর্থনীতিবিদ হিসেবেই ওনাকে আগে থেকেই সম্মান করতেন, আর এখন তো উনি একটা রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে, সরকার প্রধান হিসেবে এখানে আসছেন। সেটার সাথে এটা যখন যোগ হয়েছে, উনি আসলে আসলে যে ইউএন এর প্রতিও মানুষের আস্থাটা আসলে তখন আরেকটু হলেও বেড়ে যায়। Foreign Affairs Advisor Mohammad Tauhid Hussain has met Indian External Affairs Minister S. Jaishankar and discussed issues of mutual interest. The meeting was held on Monday, focusing on bilateral ties. Had a meeting with Foreign Affairs Advisor Mohammad Tauhid Hussain of Bangladesh in New York. The conversation focused on bilateral ties, Jaishankar wrote on X after the meeting. Bangladesh's Army Chief General Waqaruzzaman vowed to back the country's interim government come what may to help it complete key reforms after the ouster of Sheikh Hasina, so that elections could be held within the next 18 months. General Walker and his troops stood aside in early August amid raging student-led protests against Hasina, sealing the fate of the veteran politician who resigned after 15 years in power and fled to neighboring India. In a rare media interview, Walker told Reuters that the interim administration led by Nobel laureate Muhammad Yunus had his full support and outlined a pathway to rid the military of political influence. The army chief said he will stand beside Yunus come what may, so that he can accomplish his mission. Following the reforms, Walker said a transition to democracy should be made between a year and a half, but underlined the need for patience. A career infantry officer who served through these periods of turmoil, Walker said the Bangladesh Army would not intervene politically in his leading. He said the Army too is looking into allegations of wrongdoing by its personnel and has already punished some soldiers. BNP Standing Committee member Salahuddin Ahmed has urged the interim government to establish a clear electoral roadmap, as it is an essential part of the ongoing reforms to the state.
The senior BNP leader said an electoral roadmap would help people understand that the ongoing reform process in the country is heading towards a democratic path. Only then will the people regain their democratic rights, he said. The veteran politician made the comment to the media after visiting the burned-down BNP office in Cox's Bazar today. Salahuddin, who was exiled in India for 9 years, said that the victory achieved through the unprecedented, blood-stained revolution of students and the people must be made meaningful. Bangladesh cricketer Shakib Al Hasan has been fined $5 million for manipulating share prices, as confirmed by the Bangladesh Securities and Exchange Commission. Currently in India representing the Bangladesh national team, Shakib was found guilty of the allegations during a meeting held today, presided over by BACC President Khondokar Rashid Maksud. According to BACC, the fine was imposed for breaching the Securities Act by manipulating the share price of Paramount Insurance Company. Other individuals were also fined in connection with the matter. This incident marks another setback for Shakib, who previously served in parliament under the government led by Sheikh Hasina, which was ousted by a student-led uprising in July-August of this year. Additionally, Shakib has recently been implicated in a murder case. Case documents allege that he was involved in ordering the killings of protesters during the student-led movement. Bangladesh has requested technical assistance from the IMF to address key areas of concern, including banking sector reforms, money laundering control, and tax reforms. Finance advisor Dr. Salahuddin Ahmed told reporters following a meeting with an IMF delegation at the Secretariat in Dhaka. The delegation has commenced a week-long visit to assess the country's macroeconomic situation and explore potential reforms with the provision of additional funding. The advisor emphasized the need for external resources to support these critical reforms. IMF একটা আমাদের অন্যতম বিষয় IMF যারা সাধারণত ব্যালেন্স অফ সাপোর্ট দেয় এবং এটা ব্যাংকিং সেক্টর এবং রেভিনিউ সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় পৃথিবীর সব দেশই এদের সাথে আজকে আমাদের আলাপ হলো একটা মিশন আসছে যে আমাদের সম্ভাব্য কি আমাদের দরকার আরও যে প্রোগ্রাম যেটা আছে সেটা একটা রিভিউ এটা কিন্তু এসে না প্রাইজ টেকনিক্যাল টিম না তারা আসছে যে আমরা কত দূর এগুলাম এবং আমরা বলেছি যে আমাদের মোটামুটি সংস্কার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিয়েছি ব্যাংকিং সেক্টরে বলেন এনবিআর সেক্টরে আমরা নিয়েছি। আগামীকাল থেকে সব তৈরি পোশাক কারখানা খোলা থাকবে ও কোনো বিশৃঙ্খলা হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও শ্রম উপদেষ্টা। সচিবালয়ে মালিক ও শ্রমিকদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব জানান তারা। এ সময় 10 অক্টোবরের মধ্যে সব বকেয়া পরিশোধ ও ন্যূনতম মজুরি কার্যকর করা সহ শ্রমিকদের 18টি দাবি মেনে মালিক শ্রমিকদের যৌথ বিবৃতি দেওয়া হয়। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। মাসখানেক ধরে অশান্ত দেশের তৈরি পোশাক খাত। দফায় দফায় বৈঠক করেও ঠেকানো যায়নি সড়ক অবরোধ, কারখানা ভাঙচুর, এমনকি শ্রমিকের মৃত্যুর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা। মঙ্গলবার সংকট সমাধানে সচিবালয়ে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা ও মালিক শ্রমিক প্রতিনিধি। বৈঠকে শ্রমিকদের প্রায় 50 দফা দাবির যৌক্তিক ও এখনই বাস্তবায়নযোগ্য 18টি দাবি মেনে নেবার সিদ্ধান্ত হয়। 18টি দাবি দেওয়ার ব্যাপারে একমত পোষণ করেছি, যার মধ্যে 10 অক্টোবরের মধ্যে সব বকেয়া পরিশোধ ও ন্যূনতম মজুরি কার্যকর, মূল্যস্ফীতি বিবেচনায় নভেম্বরের মধ্যে ইনক্রিমেন্ট, ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়নে কমিটি গঠন, প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করা, মাসে 250 টাকা হাজিরা বোনাস, হয়রানিমূলক মামলা প্রত্যাহার, ঝুট ব্যবসায় স্থানীয় প্রভাব নিয়ন্ত্রণে কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন ও গণ অভ্যুত্থানে হতাহতদের আর্থিক সহায়তার ব্যবস্থা করা অন্যতম। আমরা আশা করি আগামীকাল থেকে সবগুলো কারখানা চলমান থাকবে এবং আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব এবং আমাদের শ্রমিক পক্ষ মালিক পক্ষের সাথে যেগুলো দীর্ঘ আলোচনার ভিত্তিতে সমাধানযোগ্য বিষয় সেগুলোর বিষয়ে আমাদের আলোচনা চলমান থাকবে। আর বিশৃঙ্খলায় দেশের বাইরে থেকেও ইন্ধন দেয়া হচ্ছে উল্লেখ করে বুধবার থেকে এমনটা হলে সরকার কঠোর হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের উস্কানির মাধ্যমে এই শিল্পটাকে নষ্ট করার কিন্তু চেষ্টা করা হয়। এটা শুধু দেশে না
বাহিরের থেকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা কোনো অবস্থায় নিজেদের হাতে নেবেন না। এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে, যেটা নিয়ে আমাকে কাদের জন্যই কাম্য না। আমি চাচ্ছি ভালোভাবে শৃঙ্খলভাবে কাজ হোক এবং কোনো রকমের বিশৃঙ্খল না হোক। এ সময় সরকার শ্রমিকদের দাবি পূরণে আন্তরিক জানিয়ে কাজে ফেরার আহ্বান জানানো হয় মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে। আমাদের দাবির প্রেক্ষিতে যেটা আজকে ফুলফিল করার জন্য, তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে এবং এই প্রতিষ্ঠান বাঁচলে তুমি বাঁচবে, আমি বাঁচবো। সবার প্রতি আহ্বান থাকবে, স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে শেষ করে। যদিও আর আলোচনার কোনো বিষয় এখানে থাকছে না, কিন্তু কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়। শিল্প এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারে চকরিয়ায় অভিযানে গিয়ে ডাকাতদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন। পরে তার মরদেহ টাঙ্গাইলে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ তার বাবা মা। দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা। ওয়ালিউল্লাহ অলি, ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল পৌর এলাকার করের বেতকা গ্রামে পারিবারিক কবরস্থানে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনের লাশ। বাদাছর স্থানীয় বোয়ালি মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাশিউর রহমান, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আত্মীয় স্বজন ও স্থানীয়রা অংশ নেন। ডাকাত দলকে ঘেরাও করার পরে একজন পালিয়ে যাচ্ছিল, তো তিনি তাকে অত্যন্ত সাহসী ছিলেন, তিনি তাকে চেস করতেছিলেন। চেস মানে তাকে ধাওয়া করছিলেন যাতে ধরা যায়। সেজন্য ওখানে যখন গেলে একটু দূরে যাওয়ার পরে দুষ্কৃতিকারী তার উপরে ছুরি দিয়ে আঘাত করে। ভালো খারাপ জায়গায় লেগেছিল, তার একটা গুরুত্বপূর্ণ ভেইনে লেগে যায়, রক্তপাত হয়েছিল। সর্বোচ্চ চেষ্টা ছিল, বাট আনফরচুনেটলি বাঁচানো যায়নি। এর আগে মঙ্গলবার বিকেল ৩টার দিকে সেনা কর্মকর্তা তানজিম সারওয়ার নির্জনের মরদেহ হেলিকপ্টার যোগে টাঙ্গাইলের গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ প্রায় তানজিমের বাবা সারওয়ার জাহান। বারবার মূর্ছা যাচ্ছেন মা নাজমা বেগম। আমি অবশ্যই আমার এই ছেলেটাকে যারা হত্যা করেছে, হ্যাঁ, এরকম মৃত্যু যেন আর কারো না হয়, আর এটার দ্রুত বিচার করে এদের ফাঁসি কাস্টে ঝুলাবে, এটাই আমার আশা। তরুণ সেনা কর্মকর্তা তানজিম সারওয়ার নির্জন পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ২০২২ সালে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কাজের সময় দীর্ঘায়িত হবে বলে মনে করেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই তৈরি হবে নির্বাচনী রোড ম্যাপ। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনী ব্যবস্থার সবগুলো দিক পর্যালোচনা করে সংস্কারের সুপারিশ করবে কমিশন। বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। তবে 18 মাসের মধ্যে নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি। জানান, 3 মাসের মধ্যেই সংস্কারের সুপারিশ তুলে ধরা হবে। আমি মনে করি যে এটা নির্ধারিত হবে রাজনৈতিক দল এবং সরকারের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে, তাদের সাথে সংলাপ হবে এবং একটা রোডম্যাপ তৈরি হবে। নির্বাচনী ব্যবস্থার সকল দিক নিয়ে আমরা পর্যালোচনা করব এবং তার ভিত্তিতে আমরা সুপারিশ প্রণয়ন করব এবং এটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আমাদের নয়, তো আমরা সুপারিশ করার দায়িত্ব। 90 দিন আমাদেরকে সময় দেওয়া হয়েছে, 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশের মানুষকে অর্থনৈতিকভাবে লাভবান করতে কাজ করবে কোরিয়া। বিএনপি চেয়ারপারসন গুলশান কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে এসব কথা জানানো হয়। বৈঠকে গুরুত্ব পেয়েছে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলো। দীর্ঘ বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানিয়েছেন, বৈঠকে অর্থনৈতিক বিষয় ছাড়াও 5ই আগস্টের গণঅভ্যুত্থানে পরবর্তী রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এ সময় উভয় পক্ষের নেতারা উপস্থিত ছিলেন।
অর্থনৈতিক উন্নয়ন এবং এই অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে যাতে বাংলাদেশের মানুষ এবং কোরিয়ার মানুষ উপকৃত হতে পারে, এটাই হচ্ছে আমাদের উন্নয়নের সম্পর্কের মূল ভিত্তি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লব নিয়ে আলোচনা হয়েছে। শেয়ার বাজারে কারসাজির অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। শেয়ার বাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে তাকে এই জরিমানা করা হয়েছে। মঙ্গলবার BSEC সভায় জরিমানার এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে BSEC জানিয়েছে, একই শেয়ারে কারসাজির জন্য সাকিব আল হাসান ছাড়া আরও 6 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে ইশাল কমিউনিকেশনকে সর্বোচ্চ 75 লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বছরের 17 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 1 মাস জুড়ে কারসাজি করে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের দাম 34.5 টাকা বা 84% বাড়ানো হয়েছিল। 1 অক্টোবর থেকে সুপার শপে এবং 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানী মোহাম্মদপুরের টাউন হলে পলিথিন শপিং ব্যাগ বন্ধে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক মত বিনিময় সভায় উপদেষ্টা একথা জানান। সেই সাথে তিনি বলেন, 1 নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারী কারখানায়ও অভিযান পরিচালনা শুরু হবে। পলিথিন ব্যবহার বন্ধে অভ্যস্ত হওয়ার জন্য মানুষ পর্যাপ্ত সময় পাচ্ছে মন্তব্য করে বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজে ব্যাগ ব্যবহার বাড়ানোর তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা। জানান, প্লাস্টিক ও পলিপ্রোপাইলিনের ব্যাগের ব্যবহার বন্ধ সরকারের একক কোনো সিদ্ধান্ত নয়, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 অক্টোবর থেকে দেশে বিদ্যমান যে নিষেধাজ্ঞা আছে পলিথিন এবং প্রোপাইলিন ব্যাগের ভিতরে, সেটা আমরা সুপার শপিং মলগুলোতে প্রয়োগ করতে যাচ্ছি। 1 নভেম্বর থেকে আমরা কাঁচা বাজারে প্রয়োগ করতে যাচ্ছি। একই সাথে 1 নভেম্বর থেকে পলিথিন যারা উৎপাদন করেন সেখানেও আমরা জোরে আমাদের অভিযোগগুলো পরিচালনা শুরু করব। সারা দেশের সব মাজার রক্ষা করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মাজার রক্ষায় সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। আজ এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি কামরুল হোসেন ও মোল্লা ও বিচারপতি জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, সাংস্কৃতিক সচিব, ওয়াকফ প্রশাসক সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতের রিট আবেদনের পক্ষে শুনানি করেন তৌফিক সারওয়ার পার্থ। গত 10 সেপ্টেম্বর জনস্বার্থে রিট করেন মাইজ ভান্ডারীর অনুসারী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ আলম আলভি। এখন পর্যন্ত প্রায় 69টি মাজার ভাঙা হয়েছে বলেও জানান রিটকারী আইনজীবী। গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষ থাকলেও তাদের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ অধিনায়কের এই আত্মবিশ্বাসের নেপথ্যে শারজার স্পেন বান্ধব কন্ডিশন। রাবেয়া মারুফাদের নিয়ে সাজানো বোলিং লাইন আপকে বিশ্বসেরা বললেন হেড কোচ হাসান তিলকারত্নে। নিলয় মজুমদারের রিপোর্ট। বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মঙ্গলবার আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নিয়েছিলেন নারী দলের ক্রিকেটাররা। খেলোয়াড়দের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সহ কর্তা ব্যক্তিরা। ফটো সেশন শেষে গণমাধ্যমে মুখোমুখি হয়ে জ্যোতি জানান, বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্নই দেখছেন তারা, জায়গা করে নিতে চান সেমিফাইনালে। স্কটল্যান্ড না, যদি আমাদের সেমিফাইনাল যেতে হয় আমাদের ওই 3টা টিম থেকেও কিন্তু ম্যাচ উইন করতে হবে। সো প্রত্যেকটা টিমের এগেন্সট ডিফারেন্ট প্ল্যান তো ডেফিনেটলি থাকবে, কিন্তু প্রত্যেকটা ম্যাচের আগে আমার কাছে মনে হয় ওই ইন্ডিভিজুয়াল টিমের প্রতি যদি আমরা একটু বেশি ফোকাস করি এবং আমরা যদি আমাদের গেম প্ল্যানটা এক্সিকিউট করতে পারি, সেটা আমাদের জন্য বেটার হবে। এবং আমরা কিন্তু বলবো যে সাউথ আফ্রিকায় হারায় আসছি T20-তে, সো ওদের এগেনস্টে আমাদের একটা ভালো করার এক্সপিরিয়েন্স আছে। নতুন অপোনেন্ট, ওদের জন্য কিন্তু ডিফিকাল্টিস হইতে পারে, কারণ সাজায় খেলা, আমাদের স্পিন ভালো, নেওয়ার নো। ব্যাটিং দুর্বলতা কাটিয়ে উঠতে এবারে দলে চমক ব্যাটার তাজ নেহারের অন্তর্ভুক্তি। তবে এছাড়াও দিশা রাবেয়াদের নিয়ে বেশ শক্তিশালী বোলিং লাইনআপ আছে বাংলাদেশের, যা হেড কোচ হাসান তিলকারত্নের মতে বিশ্বসেরা। বোলিংয়ে আমাদের মূল শক্তি, আমাদের ব্যাটাররা ভালো খেললে জয় পাওয়াটাও সহজ হবে। 2014 সালের পর বিশ্বকাপ এখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। এবার সে ধারাটাই পরিবর্তন করতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
নীলা মজুমদার, এনটিভি নিউজ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে কানপুরে পা রেখেছে বাংলাদেশ দল। আগামী 27 সেপ্টেম্বর থেকে শুরু হবে 2 ম্যাচ সিরিজের শেষ টেস্ট। তবে কানপুরে ম্যাচকে ঘিরে বাড়ছে অনিশ্চয়তা। গতকাল ম্যাচ ভেন্যু গ্রিন পার্ক স্টেডিয়ামে যাওয়ার পথে রাস্তার মাঝে আগুন জ্বালিয়ে ম্যাচ আয়োজনের প্রতিবাদ জানিয়েছে হিন্দু মহাসভা, যার পরিপ্রেক্ষিতে এই সংগঠনের 20 সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে স্থানীয় পুলিশ। এছাড়াও গোয়ালিয়রে প্রথম টি20 ম্যাচের দিন বন্ধের ডাক দিয়েছে সংগঠনটির দাবি 5ই আগস্টের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নিপীড়ন করা হয়েছে। এর প্রতিবাদে তারা এই দুটি ম্যাচ কানপুর ও গোয়ালিয়রে হতে দিতে চায় না।